ক্লাসে যারা ভালো করে আজকের ক্লাসটা বুঝেছো, পড়েছো, প্র্যাকটিস করো, একবারের জায়গায় দুবার দেখো ভিডিও, বই পড়ো, ঠিক আছে? আর কোনো হোমওয়ার্কস নেই। যেগুলো আজকে করলাম, উপপাদ্যটা যেটা করলাম ওটা প্র্যাকটিস করো, আর এগুলো ভালো করে দেখো। আমি একটা নেক্সট ক্লাসে এর প্রবলেমস নিয়ে আলোচনা করবো আর দু চারটে টোটকা দেবো সদৃশ্যতার অঙ্কের, ঠিক আছে? খুব ভালো করে আগে এগুলো কমপ্লিট করো। দেখো, ওয়েলকাম টু শুভস ম্যাথামেটিক্স। আজকে আমরা সদৃশ্যতা বা সিমিলারিটি যে চ্যাপ্টারটি আছে ওটার নিয়ে আলোচনা করব। জিওমেট্রির একটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তবে ছেলে মেয়েদের অনেক সমস্যাও থাকে এই চ্যাপ্টারে। তা সব বোর্ডের, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল, আইসিএসসি সব বোর্ডেরই একটা জিওমেট্রির বোর্ড এক্সামের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটা করার আগে আমি কিছু কথা বলি। তোমরা যারা অনলাইন ক্লাসগুলো করছো, সে যে আমার ক্লাস করো যার ক্লাসই করো না কেন, অবশ্যই একটা খাতা, পেন বা নোটবুক কিছু একটা সাথে রাখবে। সেটার থেকে তোমরা ক্লাস করতে করতে তাতে সেখান থেকে অঙ্ক প্র্যাকটিস বা কোনো নোট বানানো হলে সেটা করবে, ঠিক আছে? তুমি এখন ভিডিওটা দেখে নিচ্ছ, পরে করবে, এরকম চিন্তা ভাবনা থাকলে কিন্তু কখনোই অনলাইন কোনো ক্লাস থেকে খুব একটা লাভ হবে না। অনলাইন ক্লাস থেকে যদি প্রফিট করতে হয়, তাহলে যেরকম তোমরা কোথাও পড়তে গেলে, কোথাও ক্লাস করলে, কোথাও স্কুলে গেলে যেভাবে খাতা পেন দিয়ে রেডি থাকো যে স্যার যেটা করাচ্ছেন বা ম্যাডাম যেটা করাচ্ছেন সেটা সাথে সাথে করে নেওয়া, সেটা কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে করতে হবে। যদি করতে পারো তাহলেই লাভ হবে, নয়তো বেকার, ঠিক আছে? এর থেকে তোমরা রিলস দেখো, ঠিক আছে? অনেক বেশি লাভ হবে, অন্তত এন্টারটেনমেন্টটা পাবে তোমরা, ঠিক আছে? আর যদি কিছু শেখার হয় তাহলে ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর অবশ্যই ক্লাস করলে পুরো ক্লাসটা করার চেষ্টা করবে। ওই মাঝে একটু কেটে কেটে করলাম, এই দেখলাম, ঠিক আছে? ওইভাবে আর যাই হোক, মানে প্রপার শেখাটা হয় না। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সিমিলারিটি। বা আমরা সিমিলারিটি নিয়ে কথা বলার আগে একটু কনগ্রুয়েন্সি বা সর্বসমতা আর সিমিলারিটি আর সদৃশ্যতার মধ্যে ডিফারেন্সটা একটু বুঝে। দেখো, দুটো ফিগার, ধরো এবিসি আর পিকিউআর, দুটো ট্রায়াঙ্গেল, দুটো যদি সব দিক থেকে সমান হয়, অর্থাৎ তার বাহু, অনুরূপ বাহু, অনুরূপ কোণ সব যদি সমান হয়, তাহলেই সেই দুটো ফিগারকে সর্বসম বা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলা হবে। একইভাবে যদি দুটো ত্রিভুজের যদি তিনটে কোণ, মানে ধরো এই ত্রিভুজটির এই কোণটার সাথে এই ত্রিভুজটির এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এবং এই কোণটার সাথে আর কোণটার সাথে এই সি কোণটা সমান, যদি এরকম হয়, কিন্তু দেখা গেল তাদের বাহুগুলো সমান নয়, ঠিক আছে? তাহলেও তাদের কিন্তু সদৃশ্য বলা যাবে, ঠিক আছে? তাহলে সদৃশ্য যদি হতে হয়, এটা নেসেসারি না যে তাদের বাহু কোণ সবই সমান হবে বা সবকিছু সমান হবে, তারা একই রকম হবে, ঠিক আছে? আর সর্বসম মানে তাদের সবকিছুই সমান হবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা সর্বসমতার শর্ত যেগুলো আগে করেছি তাতে কি দেখেছি, যে দুটো ত্রিভুজকে যদি সর্বসম হতে হয়, দুটো ত্রিভুজকে সর্বসম হতে হলে তার চারটে শর্ত ছিল। একটা ছিল এস এস এস, অর্থাৎ বাহু বাহু বাহু, মানে দুটো ত্রিভুজের তিনটে অনুরূপ বাহু যদি সমান হয়, ঠিক আছে? এস এ এস। 3 নম্বর এ এস এ বা এ এ এস, অর্থাৎ দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ, এবং দুটো কোণ তাদের মধ্যবর্তী বাহু যদি সমান হয়। অথবা এটা আর এইচ এস, যেটা সেটা শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে দুটো ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে একটা কোণ সমকোণ, তার বিপরীত বাহু অর্থাৎ হাইপোটেনিয়াস বা অতিভুজ সমান দেখাতে হবে, এবং রিমেইনিং বাহু দুটির মধ্যে যে কোনো একটাকে সমান দেখাতে হবে। যদি এগুলো আমরা দেখাতে পারি তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে সর্বসম মানে তাদের সবকিছু সমান, মানে তিনটে কোণও সমান, পরস্পরের সাথে অনুরূপ কোণগুলি সমান, এবং অনুরূপ বাহুগুলো, করেসপন্ডিং অ্যাঙ্গেল এবং করেসপন্ডিং সাইড, এগুলো সমান হয়, ঠিক আছে? মানে আমি যদি একটা ট্রায়াঙ্গেলকে, আমি ধরো এই ট্রায়াঙ্গেলটাকে যদি এর উপরে বসিয়ে দিই, ঠিক আছে? ধরো এই ট্রায়াঙ্গেলটাকে যদি তুলে এনে এর উপরে বসাই, তাহলে পারফেক্টলি ম্যাচ করবে। দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি বুঝতে পারলাম কি বলছি। পারফেক্টলি ম্যাচ করবে, ঠিক আছে? যদি একটা ট্রায়াঙ্গেলকে আরেকটা ট্রায়াঙ্গেলের উপর বসাই, যেমন এটাকে তুলে যদি এটার উপর বসাই, পারফেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে? কিন্তু সিমিলারিটির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই না। সিমিলারিটি হচ্ছে, ধরো কোনো একটা মডেল তৈরি করা হচ্ছে, কোনো একটা, ধরো আমরা আমাদের স্ট্যাচু অফ ইউনিটি যখন তৈরি করা হয়েছিল, যখন শুনে থাকবে তোমরা, যখন স্ট্যাচু, যে কোনো বড় কোনো মডেল তৈরি, কোনো একটা বড় আর্কিটেক্ট কোনো বিল্ডিং বা কোনো কিছু যখন তৈরি করে, তার আগে তার একটা ছোট মডেল তৈরি করা, যার রেশিও সবকিছু এ টু জেড ওই মডেলের সাথে, মডেলটাকে বলতে পারো
যে ওই ডোরেমনের যে বিগ লাইট স্মল লাইট ছিল, ওই মডেলটাকে বিগ লাইট করে দিলে সেম রেশিওতে ওটা বেড়ে গিয়ে যেটা অ্যাকচুয়াল যে বিল্ডিং হোক বা অ্যাকচুয়াল যে স্ট্যাচু হোক সেটার আকার নেয়। তার মানে কি সবকিছু ওটা রেশিওতে সেম থাকবে। এবার ব্যাপারটা কি রেশিও, এটা আমি আস্তে আস্তে রিভিল করছি। যাই হোক, তা এখানে কি হয়, এখানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে সেম হয়, ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো সেম, বাট সাইডগুলো সেম হতেও পারে নাও হতে পারে। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি, এখান থেকে একটা কি কনক্লুশন করতে পারি, যে অল কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর সিমিলার, অল কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, all congruent triangles are similar, but it's not necessary all similar triangles are congruent। অর্থাৎ সব সদৃশ্য সর্বসম ত্রিভুজই সদৃশ্য, কিন্তু সব সদৃশ্য ত্রিভুজ সর্বসম হবে তার কোনো মানে নেই। যেমন আমরা এখানেই দেখতে পাচ্ছি, ধরো দুটো সমবাহু ত্রিভুজ মানে কি, তাদের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, কিন্তু তাদের কিন্তু যে বাহুগুলো, সেই বাহু গুলো সমান হতেও পারে নাও হতে পারে। দেখা গেল এইটার 3টে বাহু 3 সেন্টিমিটার করে আর এটার 3টে বাহু 7 সেন্টিমিটার করে, ঠিক আছে, তাহলে কি এটা কিন্তু সদৃশ্য হলো, এই হ্যাঁ, কিন্তু সর্বসম হলো না। আশা করি বোঝাতে পারলাম যে সদৃশ্য কি আর সর্বসম কি। এবার আমরা থেলসের উপপাদ্যটা নিয়ে একটু আলোচনা করি। একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, গ্রিক ম্যাথমেটিশিয়ান থেলস। উনি সদৃশ্যকোণী ত্রিভুজ সম্বন্ধে একটা থিওরেম দিয়েছিলেন, যেটা থেলসের থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম নামে পরিচিত, ঠিক আছে। এটার প্রুফ আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, কিন্তু এটার যে বিবৃতিটা বলতে পারো, এটাই বিবৃতিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কি বলছে বিবৃতিটা আমরা একটুখানি বলার চেষ্টা করছি। বলছে যে কোনো ত্রিভুজের, তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ধরো এখানে একটা যে কোনো আমরা ত্রিভুজ নিচ্ছি, ধরো এটা এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা, ধরো এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার যে কোনো একটা বাহুর কোনো সমান্তরাল সরলরেখা, ধরো আমি বলছি বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা আমরা ড্র করছি, বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা ধরো ড্র করছি, ঠিক আছে, এটা হচ্ছে বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা। এটার নাম দিলাম ধরো পি কিউ, যেটা এবি কে পি পয়েন্টে এবং এসি কে কিউ পয়েন্টে মিট করেছে, ঠিক আছে। তাহলে উনি বলছেন যে এই পিকিউ সরলরেখা যদি বিসির সমান্তরাল হয়, এই যে পিকিউ সরলরেখাটা এঁকেছি সেটা বিসির সাথে যদি সমান্তরাল হয়, তাহলে এ থেকে পি এবং পি থেকে বি, মানে এপি আর পিবির যা রেশিও হবে, এ কিউ আর কিউসির রেশিও তাই হবে, এই দুটো সমান হবে, ঠিক আছে। মানে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে, মানে এবি আর এসি কে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। মানে পি কিউ কি করলো, এবি কে যে রেশিওতে, যেই অনুপাতে কাট করলো, এসি কেও সেই অনুপাতে কাট করবে। যদি আমি মানে একটা নাম্বার দিয়ে বলি, তাহলে এটা যদি ধরো কথার কথা, এটা যদি 5 হয়, ঠিক আছে, আর এটা যদি 4 হয়, তাহলে এটাও 5 হবে, এটাও 4 হবে, ঠিক আছে। এবার এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো আমি একটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে যদি ব্যাপারটা বলি, ঠিক আছে, আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকি, ধরো একটা বিষমবাহু ত্রিভুজ আগে এঁকে নিচ্ছি। এখানে আমরা পিকিউ আর একটি ত্রিভুজ নিয়েছি, যে ত্রিভুজটা, এই লাল রঙের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটা ধরো কিউ আর বাহুর, এই কিউ আর বাহুর একটা সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করছি, যেটা পি কিউ কে যথাক্রমে ধরো এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু থেলসের থিওরেম অনুসারে বলছে এই পি এক্স বাই এক্স কিউ যা হবে, পি ওয়াই বাই ওয়াই কিউ তাই হবে। মানে এটা যদি
ধরো কথার কথা এটা যদি 2 4 হয় তাহলে, আর এটা যদি 3 হয় তাহলে এটা 6 হবে। মানে 2 আর 4 এর রেশিও কত? হাফ। আর 3 আর 6 এর রেশিও হাফ। মানে এদের লেন্থ সেম না হলেও তাদের লেন্থের রেশিওটা সেম হবে। এটাই থেলসের থিওরেম বলছে। তাহলে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে, কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, এটা হলো থেলসের থিওরেম। ঠিক আছে, আমি যদি ধরো এই এক্সটা যদি এখানে না এঁকে, ধরো আমি যদি সমান্তরাল সরলরেখাটা যদি এইভাবে আঁকতাম, ধরো পি আর এর একটা সমান্তরাল সরলরেখা আমরা ধরো এরকম ভাবে আঁকছি। ঠিক আছে, পি কিউর একটা সমান্তরাল সরলরেখা আমরা এখান থেকে আঁকলাম। তাহলে ধরো এটার নাম দিলাম এম এন। তাহলে তাহলে এটা কার সমান্তরাল? পি কিউর সাথে এম এন সমান্তরাল। পি কিউর একটা সমান্তরাল সরলরেখা। তাহলে পি এম আর এম আর এর রেশিও যা হবে, পি এম ইজ টু, মানে পি এম বাই এম আর ইজ ইকুয়াল টু কিউ এন বাই এন আর। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে যখনই এই রেশিওটা লিখবো, এই রেশিওগুলো যখনই লিখবো যেন করসপন্ডিং পার্টগুলোকে সাজিয়ে লেখা হয়। মানে আমি এদিকে পিএম লিখলাম, উপরে পিএম লিখলাম আর নিচে এমআর লিখলাম, আর এদিকে যদি উপরে এনআর লিখে দিই তারপরে নিচে যদি কিউএন লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এদিকে উপরে পিএম লিখলে এদিকে উপরে কিউএন লিখতে হবে, এদিকে এমআর লিখলে এদিকে এনআর লিখতে হবে। এইভাবে ব্যাপারটাকে সাজিয়ে লিখতে হবে। আশা করি থেলসের থিওরেমটা কি এবং তার অ্যাপ্লিকেশন কিরকম হতে পারে সেই সম্বন্ধে আইডিয়া তৈরি হয়েছে। এবার পরীক্ষায় কি করতে পারে, ধরো এই দুটোর মধ্যে, ধরো এই 4টে টপিক, 4টে জিনিস, ধরো এই 4টের মধ্যে কোনো একটা যদি তোমার মিসিং থাকে, 1 মার্ক 2 মার্ক এরকম কোশ্চেন আসে, তাহলে আমরা আরামসে কিন্তু এগুলো এই থেলসের থিওরেম অ্যাপ্লাই করে বের করতে পারবো। এবার এই থেলসের থিওরেমের বেশ কিছু এক্সটেনশন আছে। ঠিক আছে, থেলসের থিওরেম এক্সটেনশন গুলো বোঝার জন্য আগে তোমরা খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে, এই যে জিনিসগুলো বলছি এইগুলো কিন্তু আমরা বইতে সেইভাবে এক জায়গায় পাবো না, অবশ্যই নোট করো। ঠিক আছে, ধরো এখানে আমরা একটা লাইন নিলাম যেটা কিউআর এর সাথে প্যারালাল, কিউআর এর সাথে প্যারালাল একটা লাইন নিলাম। ঠিক আছে, এবার ধরো এই লাইনটার নাম দিলাম এম এন। এই লাইনটার নাম দিলাম ধরো এম এন। ঠিক আছে, এবার আমরা থেলসের থিওরেম থেকে কি দেখলাম, এখান থেকে আমরা কি বলতে পারি থেলস থিওরেম থেকে, যে পি এম বাই এম কিউ ইজ ইকুয়াল টু পি এন বাই এন আর, এটা লিখতে পারি। এর আরো কিছু এক্সটেনশন আমি পরপর বলছি, একটু লিখে নাও। সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে এটাকে পি কিউ, যদি আমার অঙ্কের প্রয়োজন হয়, পি কিউ বাই এম কিউ, ভালো করে বোঝো, পি কিউ নিয়েছি, পি কিউ মানে এটার পুরো সাইডটা, পুরো বাহুটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি এদিকে নিচেরটা। তাহলে এদিকেও কি করব, পি আর নেব পুরোটা, তার সাথে এন আর এদিকেও নিচেরটা। কিংবা চাইলে আমি এটাকে এরকমও লিখতে পারি, পি এম বাই পি কিউ ইজ ইকুয়াল টু পি এন বাই পি আর। তাহলে কিরকম নিচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এদিকে যেরকম যেরকম পার্ট নেব, এইদিকে এই দিকের বাহুতে যেরকম যেরকম পার্ট নেব, এই দিকের বাহুতেও সেরকম আমরা কিন্তু পার্ট নেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো আমি কি বলছি। এদিকেও যেরকম যেরকম পার্ট নেব, এদিকেও সেরকম পার্ট নেব। ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এইভাবে এগুলোকে ইউজ করতে পারি। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে, এটা থেলসের থিওরেম, মানে এইমাত্র যেটা আমরা করলাম তার বিপরীত উপপাদ্য। থেলসের থিওরেম বিপরীত উপপাদ্যটা কি বলছে, থেলসের থিওরেমের বিপরীত উপপাদ্যটা বলছে যে কোনো সরলরেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তার তৃতীয় বাহুর সমান্তরাল হবে। আগেরটা কি বলেছিল, একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা, একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহু অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, এটা আগেরটা বলেছিল। আর এটাই বলছে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহু, কোনো একটা সরলরেখা যদি ত্রিভুজের দুটি বাহুকে
সমানুপাতে বিভক্ত করে, তাহলে সেটা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এটা একটা এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সরলরেখা নিয়েছি, ধরো একটা সরলরেখা এসটি একটা সরলরেখা নিয়েছি, এসটি একটা সরলরেখা নিয়েছি। তাহলে এই এসটি সরলরেখা বলছে যে ধরো সেটা বিসির সাথে, এসটি সরলরেখাটা এমন যেটা এবি আর এসি কে, এসটি সরলরেখা এবি এবং এসি কে সমানুপাতে বিভক্ত করেছে, মানে এএস বাই এসবি এবং এটি বাই টিসি, এএস বাই এসবি ইকুয়াল টু এটি বাই টিসি, এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই যে এসটি সরলরেখাটা সেটা তৃতীয় বাহু মানে যেটার সাথে এসটি কোনো ছেদ করেনি, সেই তৃতীয় বাহুর সাথে থার্ড সাইডটার সাথে প্যারালাল হবে। মানে আগেরটাই কি হলো, আগেরটা এটা আমাদের বলে দেওয়া ছিল যে সমান্তরাল হলে আমরা বলেছিলাম যে থেলস বলেছিল যে বাকি দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, আর এটাই বলছে যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে সেটা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। আশা করি বোঝা গেছে। এর প্রমাণ কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, প্রমাণটা এখানে লাগবে না আমাদের, ঠিক আছে, বোঝা গেছে। এর পরেরটা কি বলছে, এটারও প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, বলছে একটি ত্রিভুজের কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বা বহিঃসমদ্বিখণ্ডক, তো বহিঃসমদ্বিখণ্ডকটা খুব একটা ইউজুয়ালি দেখা যায় না, আগে এটা বোঝো। অন্তঃসমদ্বিখণ্ডক কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে বাহু দুটির দৈর্ঘ্যের কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে, কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। এই কথাটার মানে কি, ধরো তোমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিসি একটি ত্রিভুজ, যার ধরো এবিসি বাহুর এবিসি যে কোণ অ্যাঙ্গেল এবিসি, সেই কোণের ধরো সমদ্বিখণ্ডক হচ্ছে এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে হলো বিডি, ঠিক আছে, অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিডি। তাহলে বলছে এই অন্তঃসমদ্বিখণ্ডক বিডিটা গিয়ে বিপরীত বাহু এসি কে কি রেশিওতে ডিভাইড করবে, বলছে এই এসি কে কি আমরা দেখতে পাচ্ছি দুটো পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। বলছে এই যে এডি আর সিডির রেশিও সেটা কিসের সমান হবে, এই যে কোণটার সমদ্বিখণ্ডক আমরা তো বের করলাম, কোন কোণটা, এই যে এবিসি এই কোণটা তৈরি করেছে যে দুটো বাহু, কি বাহু, এবি আর বিসি, তাদের দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করবে। মানে এবি বাই বিসি এই এডি আর সিডির অনুপাতের সাথে সমান হবে, ঠিক আছে। মানে আমি যদি একটা রাফলি যদি একটা জিনিস তোমাদের এখানে জিজ্ঞাসা করি, তোমরা নিজেরা উত্তর দাও। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, আমি ধরো এই কোণটার একটা অন্তঃসমদ্বিখণ্ডক আঁকলাম, ঠিক আছে, এটার নাম দিচ্ছি ধরো এ বি সি, আর এটার নাম দিলাম ধরো পি, ঠিক আছে। তাহলে এখানে এই বিএসি এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এপি, যা বিসি কে বিপি আর সিপি দুটো পার্টে ভাগ করেছে। তাহলে এই বিপি আর সিপির রেশিও কিসের সাথে সমান হবে বলতো, দেখো আমি উপরে কোনটা লিখেছি, বিপি লিখেছি, তো তা বিপি মানে এইটা, এই পাশে কোণের যে বাহুটা আছে মানে এবি, আর সিপি তার এই পাশে কোণের যে বাহুটা আছে মানে এসি, মানে যে কোণটা আমরা এঁকেছি, যে কোণটাকে তৈরি করেছে যে দুটো বাহু, তাদের দৈর্ঘ্যের রেশিও আর যে বাহুটাকে খণ্ডিত করেছে, যে বাহুটাকে ইন্টারসেক্ট করেছে, তাদের যে রেশিও, এই দুটো সেম হবে। আশা করি বোঝা গেছে। এর পরেরটা অত্যন্ত, এই যে উপপাদ্য 45, এটা প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ঠিক আছে। এখানে বলছে যে দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, ইকুই অ্যাঙ্গুলার, দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হবে। আগে কথা হচ্ছে অনুরূপ কোণ বা অনুরূপ বাহু কথাগুলি কি, সদৃশ্যকোণী মানে হচ্ছে, আগে সেটা একটু বলি যে সদৃশ্যকোণী অর্থাৎ ধরো এই ত্রিভুজটার এই কোণটা, ধরো আমি নাম্বার দিচ্ছি 1, এই ত্রিভুজের এই কোণটার সাথে সমান, এটাও 1 দিচ্ছি, এটা 2, এটা 2, এবং এটা থার্ড অ্যাঙ্গেল, এটার সাথে এটার এই থার্ড অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী বলতে পারবো, ঠিক আছে। তাহলে অনুরূপ, তাহলে কি বুঝলাম, ত্রিভুজ পিকিউআর এর তিনটে কোণের সাথে ত্রিভুজ এবিসি এর তিনটে কোণ সমান, এবং অ্যাঙ্গেল এ
ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, এবং অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ঠিক আছে, তা এরকম যদি হয় তাহলে তিনটে কোণ আমাদের এখানে, এই ত্রিভুজের তিনটে কোণের সাথে এই ত্রিভুজের তিনটে কোণ সমান। এটা তার জন্য এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী বললাম। তা আশা করি সদৃশ্যকোণী কি বোঝা গেছে। এরপরে কি বলেছে, অনুরূপ বাহু। অনুরূপ বাহু বা করসপন্ডিং সাইড কি? করসপন্ডিং সাইড বা অনুরূপ বাহু হচ্ছে দুটো ত্রিভুজের যে কোণগুলি সমান তাদের বিপরীত বাহুগুলোকে করসপন্ডিং সাইড বা অনুরূপ বাহু বলা হয়। ঠিক আছে, মানে একটা ত্রিভুজের যে কোণের সাথে আরেকটা ত্রিভুজের যে কোণ সমান, যেমন এখানে ওয়ানের সাথে এখানে এই ওয়ানটা সমান, মানে অ্যাঙ্গেল পি যেটা তার সাথে অ্যাঙ্গেল এ সমান, তাহলে অ্যাঙ্গেল পি এর বিপরীতে কে আছে? কিউ আর। তাহলে অ্যাঙ্গেল এ এর বিপরীতে কে আছে? বিসি। তাহলে কিউ আর এর বিসি এরা সমানুপাতি হবে এবং এরা হচ্ছে অনুরূপ বাহু, করসপন্ডিং সাইড। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এই উপপাদ্য অনুসারে, এই থিওরেমটা অনুসারে, যে কিউ আর বাই বিসি, ঠিক আছে, এটা কোন দুটোর বিপরীত নিলাম? এদিকে ওয়ানের বিপরীতেরটা কিউ আর, এদিকে ওয়ানের বিপরীতেরটা বিসি। ঠিক আছে, তাহলে এদিকে যদি টু এর বিপরীতেরটা নিই, তাহলে উপরে নিচ্ছি পি আর, টু অ্যাঙ্গেল টু এর বিপরীতে আছে পি আর, তাহলে এখানে হবে কোনটা? এসি। ভেরি গুড। আর এইদিকে থ্রির বিপরীতেরটা যদি নিই পি কিউ, তাহলে এখানে কোনটাকে নেব? থ্রির বিপরীতেরটা এবি। একটা কথা মাথায় রাখতে হবে, উপরে যে ত্রিভুজের গুলো নেব প্রত্যেকটারই যেন সেই একই ত্রিভুজের নেওয়া হয়, এদিকে নিচে যে ত্রিভুজের গুলো নেব সেটাও যেন প্রত্যেকটার একই ত্রিভুজের নেওয়া হয়। তা এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা থিওরেম। তার প্রুফ যদিও নেই, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এর পরের যেটা আছে সেটা এই থিওরেমেরই উল্টো কথা, বলছে দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। মানে এটাই বলছে যে কোণ যদি সমান হয় তাহলে বাহুগুলো সমানুপাতে থাকবে, প্রপোর্শনাল হবে। এখানে বলছে বাহুগুলো যদি সমানুপাতে থাকে, মানে এটা আমাদের বলে দিয়েছে, ধরো এটা বলে দিচ্ছে কিউ আর বাই বিসি ইকুয়াল টু পি আর বাই এসি ইকুয়াল টু পি কিউ বাই এবি, তাহলে আমরা বলতে পারবো অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে এইখানে একটা কথা যেমন ভাবে বললাম যে কোণের বিপরীত গুলো অনুরূপ বাহু হয়, সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু হয়, সেরকম অনুরূপ সমানুপাতে যেই বাহুগুলো থাকবে তাদের বিপরীত কোণগুলো হবে সমান কোণ। ঠিক আছে, মানে কিউ আর এর বিপরীতে ওয়ান আছে, তাহলে এখানে বিসির বিপরীতে ওয়ান আছে, তাহলে এরা হবে সমান কোণ। ঠিক আছে, একইভাবে পি আর এর বিপরীতে টু আছে, এখানে এসির বিপরীতে টু আছে, তাহলে এরা সমান কোণ হবে। আর পি কিউর বিপরীতে এখানে আছে হচ্ছে থ্রি, আর এখানে এবির বিপরীতে আছে থ্রি, তাহলে এরা হবে, এই কোণগুলো সমান হবে। তাহলে এই দুটো হচ্ছে একই জিনিসের, ঠিক আছে, একটা আরেকটার উল্টো। মানে এটা কোণ সমান বলেছে, বাহুগুলো সমানুপাতে থাকবে বলেছে, আর এই থিওরেমটাই বলছে কোণগুলো যদি, এই সরি, বাহুগুলো যদি প্রপোর্শনাল হয় বা সমানুপাতে থাকে তাহলে কোণগুলো সমান হবে। আশা করি বোঝাতে পারলাম। এই প্রয়োগ 13 যেটা, এই প্রয়োগ 13টাও খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। কি বলছে, দুটি সদৃশ্য ত্রিভুজ, দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, সদৃশ্য মানে কি, দুটো ত্রিভুজের তিনটে কোণ, অনুরূপ কোণগুলি দুটি ত্রিভুজের সমান। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে বলছে যে তাদের ত্রিভুজ দুটির সদৃশ্য যদি হয় তাহলে তাদের যে বাহুগুলো হবে সেই বাহুগুলোর সমানুপাতে হবে। সেটা আমরা আগের উপপাদ্যতেই দেখলাম বা আগেই জেনেছি। ঠিক আছে, যে আমি ধরে নিচ্ছি যে এইটার সাথে, আচ্ছা আমরা একটা কাজ করি, 1 2 3 দিয়ে বলছি, যে এটা ধরো এটা ওয়ান অ্যাঙ্গেল ওয়ান, এটা অ্যাঙ্গেল টু, এটা অ্যাঙ্গেল থ্রি, আর এটা অ্যাঙ্গেল ওয়ান, অ্যাঙ্গেল টু, অ্যাঙ্গেল থ্রি। তাই এরা বলেছে সদৃশ্য মানে এইগুলো সমান। তাহলে পি কিউ এখানে 3 নম্বর অ্যাঙ্গেলের বিপরীতে আছে, তাহলে এখানে 3 নম্বর অ্যাঙ্গেলের বিপরীতে কে আছে? এবি। তাহলে পি কিউ বাই এবি ইজ ইকুয়াল টু কিউ আর বাই বিসি ইজ ইকুয়াল টু পি আর বাই এসি। ঠিক আছে, এটা তো দেওয়া আছে, মানে আমরা জানি আগে থেকে। এবার সে বলছে যে এই যে দুটো ত্রিভুজের পরিসীমা, পেরিমিটার যেটা, সেটা এই বাহুগুলোর অনুপাতের সাথেই সমানুপাতে থাকবে। মানে এদের যে ত্রিভুজ পি কিউ আর এর যে পরিসীমা হবে, ঠিক আছে, ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা, ঠিক আছে, সেটা ত্রিভুজ এবিসি এর পরিসীমার সাথে সমান হবে। এই ত্রিভুজ এবিসি এর পরিসীমার সাথে সমানুপাতে থাকবে। ঠিক আছে, কার সাথে? এই বাহুগুলির সাথে। এই বাহুগুলো যে অনুপাতে থাকবে এই দুটো ত্রিভুজের পরিসীমাও সেই অনুপাতেই থাকবে এই বাহুগুলোর সাথে, সেটা এখানে বলছে। আশা করি বোঝা গেল। আচ্ছা, এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, মানে ধরো এখানে এটার পিকিউ হচ্ছে ধরো 5, ঠিক আছে, এটা হচ্ছে ধরো
2.5, এটা ধরো 5, এটাও 2.5, আর এটা ধরো 10, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে এদের পরিসীমা, এদের বাহুগুলো কি সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে 2.5 বাই, আমরা যদি এই হিসাবে লিখি তো পিকিউ কত, 5 বাই এবি হচ্ছে 2.5, 5 বাই 2.5, আর এটা সরি কিউ আর হচ্ছে 10, 10 বাই 5, আর এদিকে হচ্ছে 5 বাই 2.5। ঠিক আছে, দেখো এগুলো প্রত্যেকেরই রেশিও করলে কিন্তু হচ্ছে 2/1। ঠিক আছে, এবার তুমি এটার পিকিউআর এর যদি পরিসীমা বের করো, পিকিউআর এর পরিসীমা কি হবে বলো তো, 20, 5 প্লাস 5 প্লাস 10, আর এটার পরিসীমা কত হবে, 10। তাহলে দেখো এরও রেশিও কিন্তু সে কেটে গিয়ে 2/1ই হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটাই বলা হচ্ছে যে বাহুগুলোর অনুপাত যা হবে পরিসীমা অনুপাত একই হবে যদি ত্রিভুজ দুটো সদৃশ্য হয়। উপপাদ্য 48 বা থিওরেম 48, এতক্ষণে এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটাই কিন্তু আমাদের সিলেবাসে প্রমাণটা আছে। ওই উপপাদ্যটা কি বলছে, খুব সুন্দর একটা উপপাদ্য এবং সহজ। বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ্য। আবারও বলছি, সদৃশ্য কি, দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে গেলে আমাকে দেখাতে হবে যে দুটো ত্রিভুজের তিনটে বাহুই, তিনটে কোণ পরস্পর সমান। দুটো ত্রিভুজের তিনটে কোণকে যদি আমি পরস্পর সমান দেখাতে পারি তাহলে আমরা ত্রিভুজদ্বয়কে সদৃশ্য বা সিমিলার বলতে পারবো। ঠিক আছে, তাহলে ধরো আমরা এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি। ঠিক আছে, এবং এ হচ্ছে, এটাকে একটা সমকোণী ত্রিভুজ, এ হচ্ছে এই ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ বা অ্যাঙ্গেল বিএসি, এই কোণটা হচ্ছে সমকোণ। এবার সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু তাহলে কোনটা, এই এ হচ্ছে তাহলে সমকৌণিক বিন্দু। তো এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু, মানে বিপরীত বাহু বা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু তো অতিভুজ, সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে এডি, বিপরীত বাহু অতিভুজের উপর একটা লম্ব এডি অঙ্কন করা হয়েছে। তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, এবং এইটা যেহেতু লম্ব আঁকা হয়েছে তাহলে এটাও 90 এবং এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ কি, এখানে তিনটে ত্রিভুজ তৈরি করা হয়েছে, তো তৈরি হয়েছে কি কি ত্রিভুজ, তিনটে ত্রিভুজ এখানে আছে। একটা হচ্ছে হলো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, একটা হচ্ছে হলো এই এডি অঙ্কন করার ফলে একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ এবিডি। কোন ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা। আরেকটা কি, ত্রিভুজ এসিডি। এই যে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি, আমাদের দেখাতে হবে এখানে মূল ত্রিভুজ কোনটা। এখানে মূল ত্রিভুজ হচ্ছে হলো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হচ্ছে মূল ত্রিভুজ। আমাদের দেখাতে হবে যে এবিসির সাথে, মানে মূল ত্রিভুজ, মানে এই পুরো ত্রিভুজটার সাথে এবিডি মানে এই ছোট ত্রিভুজটা সেটা সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সাথে ত্রিভুজ এবিডি এর তিনটে কোণ সমান। আবার ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সাথে ত্রিভুজ এসিডি মানে এই যে মাঝারি ত্রিভুজ যেটা, এই ত্রিভুজটারও তিনটে কোণকে আমার সমান দেখাতে হবে, কারণ ওটাকেও সদৃশ্য দেখাতে হবে। এবং এই ত্রিভুজ দুটো তারা নিজেরাও পরস্পর সদৃশ্য, মানে এই ত্রিভুজের তিনটে কোণের সাথে এই ত্রিভুজের তিনটে কোণ সদৃশ্য, এটাও আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার এই জায়গাটা পড়ি, তো কি বলছে, যে কোনো ত্রিভুজের, এগুলো কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করে ফেলতে হবে, পড়ে মুখস্থ তো নয়, অবশ্যই বুঝে বুঝে কিন্তু ব্যাপারটা লিখে প্র্যাকটিস করে ফেলতে হবে। ঠিক আছে, ফেলে রাখলেই সমস্যা। কি বলছে, তাহলে ত্রিভুজ এবিসি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, দেখতেই পাচ্ছি আমরা ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ, এই কোণটা সমকোণ, এবং সমকোণিক বিন্দু এ থেকে বিসির উপরে একটি অতিভুজ এডি, বিসি অতিভুজের উপরে একটি লম্ব এডি অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে এই বিডিএ মানে এই ত্রিভুজটা এবং এই সম্পূর্ণ ত্রিভুজ মানে এবিসি এর সাথে এরা পরস্পর সদৃশ্য, ডিএসি মানে এই ত্রিভুজটা এই পুরো ত্রিভুজের সাথে সদৃশ্য, এবং এরা দুজন নিজেরাই পরস্পর সদৃশ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম কি প্রমাণ করতে হবে। এবার প্রমাণটা অত্যন্ত সহজ, আমাকে কি করতে হবে, শুধু কোণ তিনটে সমান দেখাতে হবে। ঠিক আছে, তো আমি এরকম এক্সট্রা জিনিসগুলোকে এখানে থেকে আগে একটু মুছে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি প্রমাণ করব, ত্রিভুজ
প্রথমে হলো ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি। আচ্ছা, এই দুটো কোন দুটো ত্রিভুজ বলতো? এবিসি। এই দুটো কোন ত্রিভুজ দুটো? এবিডি বা ডিবিএ হচ্ছে এই ছোট ত্রিভুজটা, আর এবিসি হচ্ছে পুরো ত্রিভুজটা। আচ্ছা, এই দুটো ত্রিভুজের আমরা তিনটে কোণ সমান দেখাতে চাইছি, তাই তো? তাহলে দেখো, ডিবিএ এই ছোট ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা কি 90 ডিগ্রি, ঠিক আছে? আবার এই পুরো ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আমরা আগে থেকেই জানি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা লম্ব, তাই এটা 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিডিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এবার এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো, এই ছোট ত্রিভুজটারও অ্যাঙ্গেল, এই এবিডি তারও একটা অ্যাঙ্গেল, এবং এবিসি ত্রিভুজ এবিসি এরও ওটা একটা অ্যাঙ্গেল। এটা একটা সাধারণ কোণ, একটা কমন অ্যাঙ্গেল, দুটো ত্রিভুজেরই একটা সাধারণ কোণ হচ্ছে এটা, ঠিক আছে? তা একটা দুটো ত্রিভুজের যদি দুটো দুটো কোণ সমান হয়, তাহলে তৃতীয় কোণ তো অটোমেটিক সমান হবে, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে দুটো দুটো কোণ যদি দুটো ত্রিভুজের সমান হয়, তাহলে 3 নম্বর যে কোণটা পড়ে থাকবে, 3 নম্বর যে অ্যাঙ্গেল, সেটা অটোমেটিক সমান হবে। তাহলে সেইটা এখানে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে তৃতীয় অ্যাঙ্গেল সমান। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিডি বা ডিবিএ, ত্রিভুজ ডিবিএ সিমিলার। আচ্ছা, সিমিলারের চিহ্ন কিরকম? এরকম সর্বসমতার চিহ্নতে নিচে কি দুটো সমান সমান থাকে, আর এটা শুধু এরকম ঢেউটা থাকে, এ বি সি। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ। তাহলে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এবার 2 নম্বর প্রমাণে আসি। 2 নম্বর প্রমাণ কি কি দেখাবো আমরা? 2 নম্বর প্রমাণে যে এই ত্রিভুজটা এসিডি, এই ত্রিভুজটা আর পুরো ত্রিভুজটা, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এরা সদৃশ্য। তাহলে ত্রিভুজ এসিডি যদি আমরা ভাবি, ত্রিভুজ এসিডির কথা যদি ভাবি, তাহলে কি হচ্ছে এখানে? এখানেও একটা কোণ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি এই কোণটা, আর পুরো কোণটা, পুরো ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি, এই দুটো কোণ 90 ডিগ্রি। এরও দেখো, এই যে কোণটা, এই কোণটা অ্যাঙ্গেল এসিডি, এই এসিডি ত্রিভুজের, এই এসিডি ত্রিভুজটার একটা কোণ, আবার বিএসির এই পুরো ত্রিভুজেরও একটা কোণ হচ্ছে এটা। তাহলে এটা কি একটা কমন কোণ? তাহলে অ্যাঙ্গেল এসি বি ব্র্যাকেটে সাধারণ কোণ, ঠিক আছে? আর তা দুটো কোণ যদি সমান হয় দুটো ত্রিভুজের, এই একই কারণে 3 নম্বর কোণটাও সমান হবে, ঠিক আছে? অতএব ত্রিভুজ এসিডি সিমিলার টু ত্রিভুজ এবিসি, ঠিক আছে? এবার এই যে এবিডি ত্রিভুজটা, এই এবিডি, আচ্ছা সেকেন্ড প্রমাণটাও এটা হয়ে গেল। এবার হচ্ছে থার্ড প্রমাণটা করবো। আচ্ছা, থার্ড প্রমাণের কথা যদি বলি, তাহলে এই এবিসি ত্রিভুজটা, সেটা সাথে এবিসি ত্রিভুজটা মানে পুরো ত্রিভুজটার সাথে আমরা একবার দেখালাম এবিডি এই ছোট্ট ত্রিভুজটা সদৃশ্য, আবার দেখালাম এই মাঝারি ত্রিভুজটা সদৃশ্য। তাহলে একই জিনিসের সাথে, মানে এই এবিসির সাথে, এই এবিসির সাথে একবার এটাকে সদৃশ্য দেখালাম, আবার এই এবিসির সাথেও একবার এটাকে সদৃশ্য দেখালাম। তার মানে এই এবিসি ত্রিভুজের তিনটে কোণের সাথে এবিডি ত্রিভুজের তিনটে কোণ একবার সমান দেখালাম, আবার এই এবিসি ত্রিভুজেরই তিনটে কোণের সাথে এসিডি ত্রিভুজেরও তিনটে কোণ সমান দেখালাম। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এবিডি আর এসিডি, এদের এই দুটো ত্রিভুজেরও তিনটে কোণ পরস্পর সমান, ঠিক আছে? মানে এই ত্রিভুজটার তিনটে কোণ ধরো 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তা আমরা তো দেখালাম, তাহলে এই ত্রিভুজেরও তিনটে কোণ 90, 60, 30, তার জন্যই তো এটা সদৃশ্য হয়েছে। আবার এই ত্রিভুজেরও তিনটে কোণ 90, 60, 30, ঠিক আছে? তার মানে এই দুটো ত্রিভুজে তাহলে কি সমান, তিনটে কোণ সমান হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজে কিন্তু পরস্পর সদৃশ্য, ঠিক আছে? এটা বুঝে সাধারণ নির্বাচন বা কোশ্চেন যেটা আছে সেটা লিখে নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে? একদম এখনই যদি করো হয়ে যাবে, যদি ফেলে রাখো পরে করবো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আজকের ক্লাসের লাস্ট এই যে প্রয়োগটা, সিমিলারিটির আরো একটা ক্লাস লাগবে পুরোপুরি শেষ করতে, আরো কিছু প্রবলেমস নিয়ে আলোচনা, আরো কিছু টোটকা, ঠিক আছে? এগুলো দেওয়ার এখনো বাকি আছে। আমরা আজকে বেসিক যেই থিওরেম, যে অ্যাপ্লিকেশন যেগুলো দরকার, নলেজটা দরকার, সেটা গেইন করলাম। আরেকটা ক্লাসে সিমিলারিটি একদম পকেটে থাকবে, ঠিক আছে? মাথায় থাকে যেন, কিন্তু তার আগে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে?
সিমিলারিটির অঙ্ক দেখবে আর মুখে মুখে অ্যান্সার বলবে পরের ক্লাসে, ঠিক আছে? এমন ভাবে রেডি। কিন্তু তার আগে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা যার ভালো করে করা থাকবে পরের ক্লাসে একদম বলে দিতে পারি, অঙ্ক আমি লেখার আগে, অঙ্ক বলার আগে তোমরা অঙ্ক নিজেরাই করতে পারবে, যদি এই ক্লাসটা ভালো করে করো এবং বাড়িতে প্র্যাকটিস করো ঠিকঠাক ভাবে। চলো কি বলছে, দুটো সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। খুব সুন্দর একটা কথা, ঠিক আছে? এইমাত্র আমরা দেখেছি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, ধরো এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর, এরা দুজন সদৃশ্য, ঠিক আছে? আমরা এর আগে একটা প্রয়োগ করেছি যেখানে দুটো ত্রিভুজ সদৃশ্য হলে তাদের যে অনুরূপ বাহুগুলো, সেই অনুরূপ বাহুগুলোর সাথে ত্রিভুজ দুটির পরিসীমা সমানুপাতে থাকে। তার মানে এবি বাই পিকিউ যা হবে, বিসি বাই কিউআর তাই হবে, এবং এসি বাই পিআর তাই হবে। এবং এর সাথে পরিসীমা ত্রিভুজ এবিসি ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ পিকিউআর এর পরিসীমা, মানে বাহুগুলোর যা অনুপাত হবে, বাহুগুলোর যা অনুপাত হবে পরিসীমার অনুপাতও তাই হবে। এটা আগে আমরা অলরেডি করেছি। এখানে কি বলছে, ক্ষেত্রফলের যে অনুপাত হবে, মানে ত্রিভুজ এবিসি, তার ক্ষেত্রফলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল, এই অনুপাতটা এই বাহুগুলোর, এই যে বাহুগুলোর যে অনুপাত তার বর্গের সাথে সমানুপাতে থাকবে। মানে এবি স্কোয়ার বাই পিকিউ স্কোয়ার, বোঝা যাচ্ছে? বিসি স্কোয়ার বাই কিউআর স্কোয়ার, এসি স্কোয়ার বাই পিআর স্কোয়ার। মানে পরিসীমা বাহুগুলোর অনুপাতের সাথে সমানুপাতে থাকে, আর ক্ষেত্রফল বাহুগুলোর বর্গের সাথে, বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমানুপাতে থাকবে। বোঝা গেল? তা এই হচ্ছে আজকের ক্লাস।